তাহলে শেষ অবধি সিতারে জমিন পার সিনেমাটা কেমন হলো? আমির খানের কি কামব্যাক সম্ভব হবে এই সিনেমাটা দিয়ে? আমি প্রথমে এই সিনেমাটা দেখার সব থেকে মুখ্য কারণটা আমি বলে দিই। এই যে ডিসেবলড অ্যাডাল্ট যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বা ডিসেবলড নয়, স্পেশালি এবলড, প্যাস্টিক চাইল্ড বলে এদেরকে কোনো কোনো জায়গাতে, এদেরকে যে আমরা দেখতে পাচ্ছি অভিনয় করতে, এই ফিল্মের অরিজিনাল ক্রিয়েটার যারা, তারা যখন ফিল্মের রাইট বিক্রি করে তখন বলেই দেয় যে শর্ত এটাই, আমরা তবেই রাইট বিক্রি করব যে তোমরা কিন্তু সত্যিকারের অটিস্টিক লোকেদের নিয়ে অথবা সত্যিকারের স্পেশালি এবলড লোকেদের নিয়ে এই সিনেমার শুটিং করতে হবে, তবেই কিন্তু রাইট বিক্রি হবে। তো এই রাইটটা অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যে আমাদের ইন্ডিয়াতে এই সিনেমাটাতে যারা যারা পারফর্ম করেছে তারা প্রত্যেকে স্পেশাল, ওকে, প্রত্যেকে স্পেশালি এবলড। চাইল্ড বলা যায় না, তাদেরকে অ্যাডাল্টই বলতে হয়। এবারে সব থেকে যে জিনিসটা ভালো ব্যাপার এবং ভেবে দেখার ব্যাপার, আমরা রিয়েল লাইফে যখন অভিনয় করি বসের সামনে বা বাবা মার সামনে বা বউয়ের সামনে বা বরের সামনে, তখন তো কেউ আমাদেরকে পাশ থেকে বলছে না যে ভাই এভাবে অ্যাক্টিং কর। তখন আমরা ঢপ মারছি, তখন আমরা অ্যাক্টিং করছি, ঠিক আছে। কিন্তু যখন অন ক্যামেরা আপনাকে অ্যাক্টিং করতে যখন হয়, তখন আপনাকে ডিরেক্টর বলে দেবে, কোচ বলে দেবে, এডিটর বলে দেবে এই জায়গাটা হচ্ছে না, এটা আরেকবার করতে হবে, এটা মিলবে না পরে গিয়ে। এবারে সেইখানে একটা সাধারণ মানুষই অ্যাক্টর হয়ে উঠতে পারে না। সেখানে সত্যিকারের স্পেশালি এবলড কিছু মানুষ কি করে এত ভালো অভিনয় করলো। এই গোটা সিনেমাটা অ্যাকচুয়ালি তাদের, এটা আমির খানের সিনেমাই না, এটা তাদের সিনেমা। আমির খানের কামব্যাক হবে কি হবে না, এই মানে এই প্রশ্নগুলোর কোনো দামই নেই। এই সিনেমাটা ওই মানুষগুলোর যারা ফুটিয়ে তুললো, তাদের সবার নাম আমি জানি না, তার মধ্যে আমি ঢুকছিও না। সিনেমাটা এই একটা কারণের জন্য আপনার কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে যাওয়া উচিত, যে কি করে যাদেরকে আমরা ভাবি যে স্পেশালি এবলড, তারা একটা সিনেমাতে শুধুমাত্র অভিনয় করলো না, যে এতটা অভিনয় করলো ভালো যে আপনি হাসবেন এবং কাঁদবেন। এবারে আসি এই সিনেমার কন্ট্রোভার্সিয়াল একটা টপিকে, যে সিনেমাটা একটা রিমেক ফিল্ম। হ্যাঁ, সিনেমাটা 90% হুবহু, 90 to 95%, ঠিক আছে, ক্যাম্পিয়ন্স স্প্যানিশ ভার্সন, তার থেকে হলিউডের চ্যাম্পিয়ন যেখানে উডি হ্যারেলসন আছে, সেখান থেকে হচ্ছে কি সিতার জমিন পার। মজার ব্যাপার হলো গিয়ে যে লং ইয়ার্ড বা এরকম অ্যাডাম স্যান্ডলারের একটা ফিল্ম ছিল বহু আগে, যেটার নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। অ্যাডাম স্যান্ডলার একটা দুর্দান্ত লোক, সে এরকম কনসেপ্টের ওপরে একটা ফিল্ম বানিয়েছিল বহু আগে, সেটার পরে কিন্তু চ্যাম্পিয়ন্স এসছে। এখন অ্যাডাম স্যান্ডলারের আমি ইউ ডোন্ট মেস উইথ ইয়োহান সিনেমাটা বহুবার দেখেছি, অথবা 51st ডেট, অথবা আনকাট জেমস, যেটা অনুরাগ কাশ্যপ নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে, অনুরাগ কাশ্যপের ফেভারিট ফিল্ম। তো অ্যাডাম স্যান্ডলার এই ভিডিওর টপিক নয়, তবে এই তিনটা সিনেমা চাইলে কিন্তু দেখতে পারো, আমি পোস্টারগুলো দিয়ে দেবো এখানে। এখন এই সিনেমাটা রিমেক, দাড়ি কমা সহ টোকা হয়েছে, সমস্ত কিছু একদম ভ্যালিড কথাবার্তা। এটার জন্য কেউ সিনেমাটাকে ব্যাশ করতে যদি চায়, আমি তাকে একটুও দোষ দেব না, ঠিক আছে। ফরেস্ট গাম্পেও কাইন্ড অফ তাই হয়েছিল, শুধুমাত্র কিছু জিনিসপত্রকে চেঞ্জ করে। এখানেও তাই করা হয়েছে, বাট ফরেস্ট গাম্পের যে চেঞ্জ, তার মধ্যে সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ ছিল যেগুলো নিয়ে কথা বলা যায়। এখানের চেঞ্জগুলো তো সিগনিফিকেন্ট পর্যন্ত না, একদম দাড়ি কমা সহ কিন্তু টুকে দেওয়া কিন্তু হয়েছে। এবার হলিউড যদি স্প্যানিশ থেকে রিমেক যদি করতে পারে, তাহলে হিন্দি কেন পিছিয়ে থাকবে? তো রিমেকের এই অ্যাঙ্গেলটা আমি বাদই দিলাম পুরোপুরি। এটা নিয়ে যাদের কপচানোর বা এটার জন্য যারা মনে করবে যে দেখতে যাব না, আমি তাদেরকে কিচ্ছু বলবো না। টু বি ভেরি অনেস্ট, এই সিনেমাটা না বড় পর্দায় বসে এনজয় করার মতো সিনেমাও না, এটা একটা ওটিটিতে বসে দেখার মতোই কিন্তু ফিল্ম, ঠিক আছে। যেই ইমোশনাল মোমেন্টগুলো আছে ওগুলো হলেও ওয়ার্ক করবে, বাড়িতেও ওয়ার্ক করবে। হ্যাঁ, অ্যানিমেল, জওয়ান, পাঠান, পুষ্পা এগুলো বড় পর্দাতে বসে দেখার জন্য, কারণ সবাই মিলে চিৎকার করবে। বাড়িতে বসে দেখলে পরে সেই উত্তেজনাটা থাকবে না। এটা যেহেতু একটা ইমোশনাল সিনেমা, তাই এটার কিন্তু ওরকম ভাবে আলাদা করে ভ্যালু কিন্তু নেই। আর টু বি ভেরি অনেস্ট, মানে দাড়ি কমা সহ টুকে দেওয়ার আমি খুবই এগেনস্টে, ঠিক আছে, সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা বললাম না। অভিনয় আমি আসি বাকিদের, যে আমির খান আর আমির খানের সাথে যারা রয়েছে, জেনেলিয়া আর আমির খানের যে কেমিস্ট্রিটা, ওটা খুব ওয়ার্ক করেছে আমার জন্য। ওটা ট্রেলারে আমার খুব অড লাগছিল, বাট সিনেমা দেখা হচ্ছে আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে। জেনেলিয়া দেশমুখকে বহুদিন বাদে দেখলাম, জেনেলিয়া ডিসুজা, জেনেলিয়া দেশমুখ, রিতেশ দেশমুখের বউ, জেনেলিয়া দেশমুখের ভাই একটাই সিনেমা যেটা আমি লাখো কোটি বার হয়তো দেখে ফেলেছি, জানে তুই আর জানে না। নাও
ওনাদের কেমিস্ট্রি ভালো। তবে সিতারে জামিন পারের সাথে তারে জামিন পারের কেউ কম্পারিজন করতে যদি চায়, ছোট্ট একটা জায়গাতে ল্যাক কিন্তু খাবে। তারে জামিন পারের গল্প এর থেকে ভাই অরিজিনাল ফিল্ম হিসেবেই বলি অনেক বেশি ভালো ছিল। চ্যাম্পিয়ন্স এর গল্পের মধ্যে কিন্তু স্পোর্টস ড্রামা বা এই কমেডি এগুলো কিন্তু সাব ট্র্যাক, মেন ট্র্যাক কিন্তু না। মেন ট্র্যাক হচ্ছে গিয়ে একটা স্বার্থপর লোকের ট্রান্সফরমেশনের গল্প। একটা অ্যারোগেন্ট অ্যাসোল টাইপের লোক যে নিজের বাবা মাকে পর্যন্ত ঠিক করে দেখভাল করে না, সেই লোকটা কি করে একটা টিম প্লেয়ার হওয়া থেকে শুরু করে সেই লোকটা কি করে নিজের পারসেপশন ছেড়ে বেরিয়ে আসবে, ঠিক আছে, কি করে সে রিয়েল লাইফে চেঞ্জ হবে সেটা নিয়ে গল্প। আর মজার ব্যাপার হলো যেটাকে আমরা নর্মাল ভাবি যে কে নর্মাল কে প্রতিবন্ধী, ঠিক আছে, এক একজনের জন্য নর্মালের সঙ্গে এক এক রকম। এখানে তোমার আপাতদৃষ্টিতে দেখলে পরে মনে হবে যে একটা সাধারণ মানুষকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে কিছু প্রতিবন্ধীকে তুমি ট্রেনিং দাও, কিন্তু অ্যাকচুয়াল প্রতিবন্ধীটা কে? একটা নর্মাল দেখতে মানুষ যার ক্যারেক্টারে হাজার রকম ফ্লজ রয়েছে সে প্রতিবন্ধী, নাকি একটা প্রতিবন্ধী মানুষ যে হয়তো স্পেশালি এবেল্ড, যে হয়তো ঠিক করে কথা বলতে পারে না কিন্তু তার মন একদম পরিষ্কার? মানুষের মন পরিষ্কার, মানুষের চরিত্র পরিষ্কার, আর মানুষের বাহ্যিক আউটলুক, এই তিনটে জিনিসকে কিন্তু এই সিনেমাটা কিন্তু কোয়েশ্চেন কিন্তু করে, এবং সেটা কিন্তু এনজয়েবল। কিন্তু কোনো কোনো জায়গাতে জিনিসটা কিন্তু প্রিচি হয়ে গেছে। আমির খান জ্ঞান দেওয়া বোঝানো, কাউকে কিছু বোঝানো আর কাউকে জ্ঞান দেওয়ার মধ্যে পার্থক্যটা করতে পারে না। এবার আমির খানের সিনেমাতে ডিরেক্টর যতই অন্য লোক থাকে না কেন, সবাই আমির খানের সিনেমাই বলে, কারণ আমির খানের সিনেমা আর আমির খানের পার্সোনাই কিন্তু ক্যারি করে কিন্তু নিয়ে কিন্তু যায়, এটা কিন্তু কেউ ইগনোর কিন্তু করতে পারবে না। এই সমস্ত ফ্যাক্টরকে রেখেও আমি বলবো সিতারে জামিন পার আজকের দিনে হাউসফুল 5 এর মতো সিনেমা, নোংরা সিনেমা, অথবা পুষ্পার মতো ঝাঁটের সিনেমা, সেই তুলনাতে সিতারে জমিন পার সিনেমাটা সিনেমার যে বেসিক ডেফিনেশন সেটাকে কিন্তু সফলতা কিন্তু দেয়, যে মানুষের ভেতর থেকে ইমোশন ইভোক করে নিয়ে আসা, এবং যে কোনো এক ধরনের ইমোশন নয়, মাল্টিপল ইমোশন। আপনি এই সিনেমা দেখে কোথাও না কোথাও হাসবেন, কোথাও না কোথাও কাঁদবেন, কোথাও না কোথাও গিয়ে ভাবতে কিন্তু আপনি বাধ্য হবেন। বাকি যে এই সমস্ত কন্ট্রোভার্সি রয়েছে এগুলোকে সাইডে সরিয়ে আপনি সিনেমাটাকে দেখুন, খুব খারাপ আপনার লাগবে না। বাট এটা কিন্তু তারে জামিন পারের মতো কালজয়ী সিনেমা নয় যেটাকে বারবার দেখা যায়, যেটাকে নিয়ে প্রচুর কথা বলা যায় বা প্রচুর ভাবা যায়। এই কথাটা কিন্তু আমি আবারও কিন্তু বলবো। আর এই সিনেমাটার সব থেকে বড় ড্রব্যাক যেটা সিনেমাটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ আমি বলি, ইট লুকস লাইক এটা 2015-16 ফিল্ম, এতদিন ধরে ক্যান ছিল, আজকে রিলিজ করা হচ্ছে। 2025-এর ফিল্মের মতো ভাইব আসে না। প্রোডাকশন ডিজাইন বলি বা লুক অ্যান্ড ফিল আমি বলি, তবে এটাও ঠিক এরকম জনের একটা ফিল্মে যেটা বেসিক্যালি একটা ক্যারেক্টার ড্রামা, ঠিক আছে, সেখানে তুমি এমন কি ভুজুং ভাজুং জিনিসপত্র আনবে, এমনকি গ্লস তুমি মারবে, বাট স্টিল। তবে আমার মনে হয় এই সিনেমাটা যেহেতু সমস্ত মানুষের জন্য তৈরি, সমস্ত এজ গ্রুপকে টার্গেট করে বানানো যেহেতু হয়েছে, সেই জন্য একটা ইজি ফ্লোয়িং একটা বেসিক একটা ভাইব আছে সিনেমাটার মধ্যে, যেটা থেকে কোথাও কোথাও মনে হয় সিনেমাটা এনাফ সিনেম্যাটিক হয়তো নয়, তবে এটা পারপাসফুলি করা হয়েছে যাতে সমস্ত মানুষ যাতে সিনেমাটা এনজয় করতে পারে, যাদের বুঝতে সুবিধা যাতে হয়। আমার তার সিতারে জামিন পার ভালো লেগেছে, ঠিক আছে, নট গ্রেট, মানে ওরকম তারে জামিন পারের মতো গ্রেট একেবারেই নয়, বাট আমার সিনেমাটা ভালো লেগেছে। কোনো কোনো জায়গাতে আমার চোখতে হালকা 1-2 ফোঁটা জল কিন্তু এসছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারেন। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।